ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সংঘাত অবসানের লক্ষ্যে সই হওয়া সমঝোতা স্মারক বাতিল হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 8 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে দেয়া এক বক্তৃতায় তিনি জানান যে ইরানের সঙ্গে তিনি আর কোনো ধরনের যোগাযোগ রাখতে চান না। একই সঙ্গে ইরানের নেতৃত্বকে অসুস্থ মানুষ বলেও আখ্যা দিয়েছেন তিনি। সেক্ষেত্রে আবার কি শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ? আর যুদ্ধ শুরু হলে কি হবে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি, সমঝোতা স্মারক যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তো চুক্তি হওয়া মানে অনেকটা দুরূহ বিষয়। সেক্ষেত্রে কি আবারও মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হতে পারে? সংক্ষিপ্ত জবাব হবে যে একটা আশঙ্কা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এটা টিকবে কিনা। আমরা ইতিমধ্যে দুইবারে মিলিয়ে এই চুক্তি বা এই এমওইউটা চলাকালীন সময়তেই গত দুইবারে আমরা দেখলাম দুপক্ষই পাল্টা আক্রমণ করেছে। তবে আমার কাছে মোটা দাগে যেটা মনে হয় যে বাস্তবতা মানে বৈশ্বিক এবং উপসাগরীয় অঞ্চলের বাস্তবতার আলোকে দুপক্ষই এখন আবার পুরো যুদ্ধে ফেরত যেতে আগ্রহী নয়। তার কারণ হলো যে এখন সমঝোতা স্মারক বাতিল এবং যুদ্ধে ফেরত যাওয়া এই জায়গাটার মাঝখানে কিন্তু অনেকটা জায়গা আছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন সেটা ইরান তেলবাহী জাহাজের উপর আক্রমণ করার পাল্টা আক্রমণ হিসাবে তিনি মার্কিন বাহিনী ইরান আক্রমণ করে এবং এর বিরুদ্ধে ইরান আবার মার্কিন ঘাঁটিগুলোতে উপসাগরীয় অঞ্চলে সেখানে আক্রমণ চালায়। তো এখন এখানে যেটা সমস্যাটা হচ্ছে যে এই যে যেটা সমঝোতা স্মারক হয়েছে তার 5 নম্বর ধারায় যে কথাটা বলা হয়েছে এই হরমুজ প্রণালীকে কিভাবে ম্যানেজ করা হবে, আমার ধারণা এবং এটা আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ আছেন তারাও বলছেন যে এই ধারার ব্যাখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে জটিলতাটা তৈরি হয়েছে। অন্যান্য প্রক্রিয়া কিন্তু চলমান এবং এখানে যেটা হয়েছে এই ধারায় বলা হয়েছে যে ইরান উইল মেক অ্যারেঞ্জমেন্ট ইউজিং ইটস বেস্ট এফর্টস ফর দ্য সেফ প্যাসেজ অফ কমার্শিয়াল ভেসেলস with no change for 60 days only from Persian Gulf to the Sea of Oman and vice versa. এই যে কথাটা মেক অ্যারেঞ্জমেন্টস, ইরান বলছে যে এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচলের জন্য যেহেতু আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে কাজে আমি যেই রুট নির্ধারিত করে দেব সেই রুটেই এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করবে। যেটুকু শোনা যাচ্ছে মার্কিনেরা সেটা সেই রুটে না গিয়ে অন্য রুট ব্যবহার করার জন্য চেষ্টা করছেন এবং সেই জায়গাতেই সমস্যাটা তৈরি হয়েছে। ইরান বলছে যে আমাকে যে ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা এখানে ব্যত্যয় ঘটছে এবং যে জাহাজগুলো এই আমাদের নির্ধারিত রুটের বা রাস্তার বাইরে যাবে সেগুলোকে আমরা মনে করছি অনিয়মিত চলাচল এবং সেটাকে আমরা প্রতিরোধ করব। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজ প্রণালী দিয়ে তো চলাচলের জন্য আমরা স্বীকৃত হয়েছি, তো কাজে হরমুজ প্রণালীর কোন জায়গা দিয়ে জাহাজ চলবে সেটা তো নির্ধারণ ইরান করার কথা না। ইরান এগুলি সেই প্যাসেজটা রাখবার ব্যবস্থা করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া। এই বিষয়টা নিয়েই হয়েছে ঝামেলা এবং উপসাগরীয় অঞ্চল কুয়েত বলেন, কাতার বলেন, ওমান বলেন, ইউএই বলেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্র আমি যেটুকু বুঝতে পারছি বা যেটুকু শুনছি আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষকদের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ইরানকে বাইপাস করে এই দেশগুলোর পণ্য বা তেল বলেন অন্যান্য জিনিস বলেন সেগুলি পরিবহনের ব্যবস্থা করতে পারে কিনা। ইরান বলছে না, সেটা আমার করতে আমি দেব না এবং এই জন্যই কিন্তু জটিলতাটা তৈরি হয়েছে। এখন মুশকিল হলো আজকেই প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ঘোষণা করার পরে ইরানের জন্য যে তেল রপ্তানির জন্য যে উইন্ডোটা তাদেরকে দেওয়া হয়েছিল তারা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করছে যে এইটা আমরা সাসপেন্ড করলাম, মানে এটা প্রত্যাহার করে দিলাম। তাহলে কি দাঁড়ালো যে ইরানের বিরুদ্ধে আবার একটা শাস্তিমূলক ব্যবস্থা, তেল রপ্তানি বন্ধ হয়ে গেল। এই যে এতদিন যেটা যে সুবিধাটা তাকে দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহারিত হলো। আমার ধারণা এটা বড় ধরনের একটা নেতিবাচক ঘটনা হিসেবে আমি দেখব। কিন্তু আমার বিশ্বাস যে এইগুলো দুই পক্ষের টানাটানির মধ্যেও কোনো পক্ষই বোধহয় যুদ্ধে ফেরত যেতে চাচ্ছে না। তার কারণ হলো
যুদ্ধে যাওয়ার মূল্যটা বা কস্টটা অনেক বেশি হবে। যেমন ধরুন এই গত দুদিনে ঘটনা প্রবাহের কারণেই তেলের দাম আবার বাড়া শুরু করে, মাঝখানে একটু নেমেছিল, আবার এখন উঠছে। এখন যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে তেলের দাম আবার বাড়তে থাকবে। এখন তেলের দাম বাড়লে যেটা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির উপর বিরূপ প্রতিক্রিয়াটা একটা আশঙ্কা থাকবে। বৈশ্বিক যারা বা আমরা যারা ভোক্তা আছি তেলের, তাদের উপরও একটা চাপ বাড়বে। তো এই চাপগুলোকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেটেড ফর্মে প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে লাগছে। সেই কারণেই ওনার দিক থেকে বা প্রেসিডেন্ট ট্রাম্পের দিক থেকে এই যুদ্ধে যাওয়ার মতো রিস্কটা নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ তার একটা রাজনৈতিক অভিঘাত থাকছে, বৈশ্বিক একটা অভিঘাত থাকছে। কাজে সেই দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে যেতে চায় না। ইরান যেহেতু তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের যে টাকা পয়সা আটক ছিল সেগুলো তারা ফেরত পাচ্ছে, ইতিমধ্যেই তারা বেশ বিলিয়নস অফ ডলার্স এখানে তাদের হাতে এসছে। একটা আলোচনা 60 দিনের আলোচনা যেটা আপাতত এটা স্থগিত আছে ইরানের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে, সে আলোচনাটা আবার যদি চালু হয় তখন হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই যে হরমুজ প্রণালীর ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট যেটা বলা হয়েছে, এখন এই অ্যারেঞ্জমেন্টটার ব্যাপারে একটা কমন জায়গায় আমার ধারণা একটা এখানেও আরেকটা ছোটখাটো নেগোসিয়েশনের প্রয়োজন হবে, যে এটা ব্যাখ্যাটা কি। এটা কি শুধু ইরান যে পথটাকে নির্ধারিত করেছে সেই পথে সকলকে যেতে হবে যেটা ইরান চায়, নাকি হরমুজ প্রণালীর যে কোনো জায়গা দিয়েই ইরান পথের বাইরেও যেতে পারবে, সেইটা এই ব্যাখ্যাটা নিয়ে আমি করছি যে আবার দুপক্ষই আলাপ আলোচনা যখন তারা বসবে, এটা নিয়ে তাদের আর ছোটখাটো একটা নেগোসিয়েশন আবার হয়তো করতে হতে পারে। তবে এটা বলে রাখছি, এটা কিন্তু একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এটা কিন্তু কোনো চুক্তি হওয়া নয়, এটা একটা কাঠামো, আমরা সমঝোতার কাঠামো। এই সমঝোতার কাঠামোর ভিত্তিতে স্বার্থের যে নির্ধারিত সময় আছে তার মধ্যে চুক্তির দিকে যাবেন, সেটাই বলা হয়। একটা বিষয় জানতে চাচ্ছি, ইরান আসলে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওই যে হরমুজ প্রণালীর যে রুট সেটা মানতে রাজি হচ্ছে না? এটা কি আসলে তার নিরাপত্তার জন্য একটা হুমকি হবে, এই ধরনের আশঙ্কা করছে দেশটি? ইরান যেটা চাচ্ছে, ইরানের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু একটা কথা বলছে যে হরমুজ প্রণালী যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। এই তার অর্থ দাঁড়াচ্ছে ইরান যে কোনো মূল্যেই এই হরমুজ প্রণালীর উপর তার কর্তৃত্ব বজায় রাখতে চাচ্ছে। এখানে এই এমওইউতে আরেকটা কথা বলা ছিল, সেটা হচ্ছে যে বলা হয়েছিল যে ইরান এবং ওমান এরা মিলে আলাপ আলোচনা করে তারা ভবিষ্যতে এই হরমুজ প্রণালী কিভাবে ব্যবহৃত হবে সেগুলোর বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, যাতে করে অন্যান্য উপসাগরীয় দেশগুলো যারা আছে তাদের স্বার্থটাও সংরক্ষিত হয় এবং এক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং এই উপসাগরীয় অঞ্চলগুলোর দেশগুলোর মানে সার্বভৌম ক্ষমতা এবং তাদের স্বার্থটা সংরক্ষিত হয়। তো কাজেই এখানে শুধু এখন চলাচলের কথাটা বলা হচ্ছে, কিন্তু এর চেয়ে বড় প্রশ্ন আসবে সামনে, সেটা হচ্ছে যে এই উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্বার্থ কিভাবে ম্যানেজ করা যায়। তো সেটা আরেকটু পরের, এখন তো ওই আপাতত ম্যানেজমেন্ট নিয়েই সমস্যাটা আছে। তো আমরা অপেক্ষা করবো দেখি কি দাঁড়ায়, এবং ইরান ও ওমান দুজন মিলে কিন্তু এক ধরনের একটা সমঝোতা আসার চেষ্টা করেছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে পশ্চিমা জগৎ এবং উপসাগরীয় যারা আছে তারা ওমানের উপর এক ধরনের প্রভাব বিস্তার করছে যে তুমি ইরানি ফর্মুলাটাকে গ্রহণ না করে আমরা আরেকটা অল্টারনেটিভ চ্যানেল বের করতে পারি কিনা, এবং সেখানেই জটিলতাটা হয়তো তৈরি হচ্ছে, এটা আমি আন্দাজ করছি। সেক্ষেত্রে যদি এই মানে হরমুজ প্রণালী দিয়ে আসলে জাহাজ চলাচলের রুট যদি আসলে দুই দেশ বা দুই পক্ষ যদি একমত না হতে পারে, সেক্ষেত্রে কি আবারও আসলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এবং যেটা আসলে বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে? অনিশ্চয়তাটা নিশ্চিতভাবেই এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। তার কারণ হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে সাবলীলভাবে জাহাজ চলাচলের উপরে নির্ভর করে আপনার তেলের বাজার, বৈশ্বিক তেলের বাজার কেমন থাকবে, বৈশ্বিক সারের বাজার কেমন থাকবে, বৈশ্বিক পেট্রোকেমিক্যাল প্রোডাক্টসের বাজার কেমন থাকবে। এগুলো খুব জরুরি পণ্য, যেগুলি জরুরি পণ্য যে কোনো অনিশ্চয়তা, সাপ্লাই চেইনের যে কোনো অনিশ্চয়তা কিন্তু এই বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করবে, এবং সেক্ষেত্রে আমাদের মতো দেশগুলো যারা আছি, যারা এর উপর বলতে পারেন একটা বড় ভাবে নির্ভরশীল, তাদের জন্য
আশঙ্কাটা আরো বেশি বাড়ে। এখন দুই পক্ষের মধ্যে যদি সমঝোতা স্মারক মানে বাতিল হয়ে যায় এবং চুক্তি যে হওয়ার কথা ছিল সেটি যদি না হয়, তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোর যারা আসলে বিশাল একটা তাদের যে শ্রমশক্তি সেটা ওইসব উপসাগরীয় দেশগুলোতে রয়েছে, তাতে আসলে তাদের আসলে কি ধরনের ক্ষতির আশঙ্কা দেখছেন? আসলে আমাদের স্বার্থ যদি আমি দেখি, তেল আমদানি, সার আমদানি, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস আমদানি, আমাদের জনশক্তি, এই তো আমাদের স্বার্থ ওই অঞ্চলে। যে কোনো অনিশ্চয়তা সেটা এরকম ছোটখাটো অ্যাটাক, কাউন্টার অ্যাটাক হোক, অথবা হরমুজ প্রণালী সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা না হয়ে জাহাজ চলাচল ক্ষতিগ্রস্ত হোক, অথবা তার চাইতে খারাপ যদি আবার যুদ্ধ ফেরত আসে, এই তিন রকমের যে কোনো চেহারাই আমরা এই সমস্যাটা দেখি না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মতো দেশ যারা আছে, যাদের বহুমুখী বহুমাত্রিক স্বার্থ সেই অঞ্চলে আছে, আমাদের জন্য এটা আমাদের জন্য এটা সমস্যার কারণ, এবং আমরা কোনোভাবেই এটা চাই না যে কোনো অনিশ্চয়তা, যে কোনো কারণেই সে অনিশ্চয়তা উদ্ভূত হোক, সেটাই আমাদের জন্য শঙ্কার কারণ। আমরা চাই না সেটা, এবং আমরা আশা করি যে দুই পক্ষই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান, এবং তার সাথে সাথে উপসাগরীয় অঞ্চল যারা আছে, এই পুরো অঞ্চল একটা শান্তিপূর্ণ আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা এই সমস্যার সমাধান করে পুরো অঞ্চলেই একটা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এটা যদি হয় তাহলে আমাদের জন্য আমাদের স্বার্থ সেখানে সংরক্ষিত হবে। এই যে চুক্তি মানে সমঝোতা স্মারক যেটা বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তাতে কি আসলে ইসরায়েলের খুশি হওয়ার কোনো কারণ আছে? ইসরায়েল খুশি হবে, বাট আমি এখনো মনে করি যে এই ঘোষণা দিলেও এটা এই সমঝোতার স্পিরিটটাকে পুরোপুরি ফেলে দিয়েছে বা ছুঁড়ে ফেলেছে সেটা মনে করছি না। আলাপ আলোচনা আবারও শুরু হতে পারে, এটাই আমার প্রত্যাশা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে অন্যান্য যে পরাশক্তিগুলো রয়েছে, রাশিয়া, চীন আহ, এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তাদের ভূমিকা আপনি কেমন দেখছেন? বা এক্ষেত্রে তারা কি কোনো সমাধানের পথ তৈরি করতে পারবে? আপনার কি মনে হয়? আমরা ফরাসি এবং যুক্তরাজ্যের ব্রিটিশ খানিকটা উদ্যোগ আমরা দেখেছিলাম, কিন্তু সেই উদ্যোগটা নির্ভরশীল হচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সফল একটা চুক্তি বা এই সমঝোতা স্মারকটা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তো এখানে মূল বিষয় বা প্রধান শক্তি বা প্রধান অংশীদার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। তারা যদি একটা সমঝোতায় বুঝতে পারে, তাহলে এই হরমুজ প্রণালী কিভাবে ব্যবস্থাপনা করা যায়, সেই ক্ষেত্রে অন্যান্য শক্তি, যেমন আপনি অন্যান্য ইউরোপিয়ান শক্তি যদি বলেন, চীন পেছন দিক থেকে বা রাশিয়া পেছন দিক থেকে, তারা সহায়ক ভূমিকা পালন করতে পারে। কিন্তু তারা এই দুই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে বাদ দিয়ে তারা বিকল্প একটা ব্যবস্থাপনার দিকে যেতে পারবে এখনো অবস্থার দৃষ্টি সেরকম মনে হচ্ছে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।